ওকে, রেকর্ডিং অন হয়েছে মনে হয়। ঠিক জি আছে, স্যার। থ্যাংক ইউ। আমরা শুরু করি। আমরা গত ক্লাসে শ্যাকল ইনসুলেটর পর্যন্ত দেখছিলাম। ঠিক আছে, শ্যাকল ইনসুলেটর এটা ছিল এটুকু পর্যন্ত। দ্যাট ইজ এগুলো হলো ফিজিক্যালি কি রকম ভাবে ইনসুলেটর গুলো কাজ করে, কি কনস্ট্রাকশনটা কি রকম হয় সেই জিনিসগুলো একটু দেখছি। এখন আমরা তাহলে তারপরে দিয়েতে চলে যাব। পরের টপিকটা হচ্ছে বেসিক্যালি পোটেনশিয়াল। আমার কথা বোঝা যাচ্ছে তো পরিষ্কার? জি স্যার। ওকে, আমরা পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন ওভার সাসপেনশন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটরের স্ট্রিং এ পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় সেটা দেখব। তো এখানে একটা ইনসুলেটরের মধ্যে তিনটা ডিস্ক আছে দেখা যাচ্ছে, এবং তারা স্প্রিং এ কানেক্টেড। সো প্রথম ইনসুলেটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1, সেকেন্ড ইনসুলেটরটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V2, আর থার্ড ইনসুলেটরটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V3। এখন যদি এরকম হয় যে এই প্রত্যেকটা ক্যাপাসিটর, এই এই যে ডিস্কগুলা, প্রত্যেকটা ডিস্ক এক একটা করে ক্যাপাসিটর রিপ্রেজেন্ট করে। তো প্রত্যেকটা ইনসুলেটর যদি একটা ক্যাপাসিটর রিপ্রেজেন্ট করে এবং তাদের মধ্যে দিয়ে যদি একই কারেন্ট যদি যায়, তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজও ইকুয়াল হবে। দ্যাট ইজ টোটাল ভোল্টেজটা যদি হয় V, তাহলে V1 V2 V3 V/3 হয়ে যাবে। তিনটা ইকুয়াল ভোল্টেজ হয়ে যাবে। কিন্তু ইউজুয়ালি এটা হয় না। কারণ হলো এই যে এই পিন আর টাওয়ার হচ্ছে, এটা মনে করো বা আর্ট, টাওয়ার বা আর্ট এর মাঝে যে ক্যাপাসিটেন্স সেটা, আর পিন আর আর্টের এই পিন আর টাওয়ারের মাঝে ক্যাপাসিটেন্স হচ্ছে C1, এই পিন আর টাওয়ার বা আর্টের মাঝে ক্যাপাসিটেন্স হচ্ছে C1। সো এই এই ক্যাপাসিটেন্স আর মিউচুয়াল ক্যাপাসিটেন্সটা হচ্ছে C, এই দুইটা ইকুয়াল না। মিউচুয়াল ক্যাপাসিটেন্স বলতে আমরা মিন করতেছি কি, যে মিউচুয়াল ক্যাপাসিটেন্স বলতে আমরা মিন করতেছি এখানে মিউচুয়াল ক্যাপাসিটেন্স বা সেলফ ক্যাপাসিটেন্স বলি, যে সিটা প্রত্যেকটা ডিস্কের ক্যাপাসিটর যেটা, সেটা হচ্ছে মিউচুয়াল ক্যাপাসিটেন্স বা সেলফ ক্যাপাসিটেন্স সি। আর এই যে C1 যেগুলা, এগুলাকে বলতেছি আমরা শান্ট ক্যাপাসিটেন্স। দ্যাট ইজ ওই পিন থেকে আর্ট পর্যন্ত যে ক্যাপাসিটেন্স সেটা। এখন এই শান্ট ক্যাপাসিটেন্স যেটা, এই শান্ট ক্যাপাসিটেন্সের জন্য আমাদের চার্জিং কারেন্টটা, এইখানে যে পরিমাণ চার্জিং কারেন্ট যাচ্ছে, এখানে সেই পরিমাণ চার্জিং কারেন্ট আসলে যাচ্ছে না। দুইটা ডিফারেন্ট চার্জিং কারেন্ট, দুই জায়গায় দুই রকম। যার ফলে চার্জিং কারেন্ট ডিফারেন্ট হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিস্কের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্ট হবে। সো লাইন কন্ডাক্টরটা আছে সবচেয়ে নিচে, এইটার অ্যাক্রসে যেহেতু এটার মধ্যে দিয়ে কারেন্ট যায় সবচেয়ে বেশি, সো I ইজ ইকুয়াল টু কি, I is equal to, that is I3 is equal to হচ্ছে এই that is এখানে এখানে কারেন্ট হচ্ছে, এই চার্জিং কারেন্ট হচ্ছে সবচেয়ে বেশি। এই কারেন্টটা সবচেয়ে বেশি হওয়ার ফলে তার মানে এইটার অ্যাক্রসে ভোল্টেজটাও সবচেয়ে বেশি, দ্যাট ইজ V3 টা V2 বা V1 এর থেকে অনেক বেশি, V2 টা আবার V1 এর থেকে বেশি, V1 টা হচ্ছে লেস্ট ভোল্টেজ। এটাই বলছে এখানে যে প্রত্যেকটা ডিস্কের অ্যাক্রসে ভোল্টেজ যেটা অ্যাপিয়ার করতেছে। হ্যাঁ বলো, কিছু বলতেছো? কোনো কোশ্চেন আছে কারো? ওকে, ভোল্টেজটা যেটা, কোশ্চেন যদি না থাকে তাহলে যে ডিস্কটা লাইন কন্ডাক্টরের সবচেয়ে কাছে সেটার অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাপিয়ার করবে। ঠিক আছে, সো এটাই বলছে এখানে, যেহেতু চার্জিং কারেন্ট স্ট্রিং এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ডিস্ক যেটা নিয়ারেস্ট টু দা কন্ডাক্টর, সেটার মধ্যে চার্জিং কারেন্ট হচ্ছে সবচেয়ে বেশি। সো কিছু পয়েন্ট নোট করার আছে এখানে। সো ভোল্টেজ একটা স্ট্রিং অফ ইনসুলেটর অ্যাক্রসে যখন ইমপ্রেসড হচ্ছে, তখন সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় না। প্রত্যেকটা ডিস্কের অ্যাক্রসে ভোল্টেজটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় না আসলে। ঠিক আছে, কারণ শান্ট ক্যাপাসিট্যান্স আছে সেই জন্য, যে এই C1 গুলো আছে বলে। ঠিক আছে, যে ডিস্কটা হচ্ছে কন্ডাক্টরের সবচেয়ে কাছে আছে সেটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ম্যাক্সিমাম। যত আমরা ক্রস আর্মের দিকে যেতে থাকবো, ক্রস আর্ম মানে হচ্ছে যে এই আর্মটা, এই আর্মের কাছে যত যেতে থাকবো তত ভোল্টেজ তত ডিক্রিজ করতে থাকবে। যেই ইউনিটটা
কন্ডাক্টরের সবচেয়ে কাছে আছে সেটা হচ্ছে সেটার অ্যাক্রসে ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল স্ট্রেস ডেভেলপ করে এবং সেটাই পাংচার্ড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জন্য যাতে পোটেনশিয়ালটা প্রত্যেকটা ইউনিটে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় সেটা করার জন্য আমাদেরকে কিছু না কিছু স্টেপস নেওয়া উচিত, যে স্টেপস গুলো নিলে এটার অ্যাক্রসে পোটেনশিয়ালটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে প্রত্যেকটা ইউনিটের অ্যাক্রসে। ঠিক আছে, আচ্ছা যদি ভোল্টেজ স্ট্রিং এর অ্যাক্রসে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে সেটা যদি ডিসি ভোল্টেজ হয় তাহলে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা ইউনিটের অ্যাক্রসে সেম ভোল্টেজ অ্যাপিয়ার করবে। তার কারণ হলো যে ক্যাপাসিট্যান্স ডিসির জন্য আসলে ওপেন, ডিসির জন্য ওপেন হলে তাহলে এই কারেন্ট গুলো সবগুলো ডিসি কারেন্টের জন্য এগুলো সবগুলো জিরো, তাহলে এখানে যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ হয়ে যাবে। ঠিক আছে, সো ইনসুলেটর ক্যাপাসিট্যান্স হলো ডিসির জন্য কোনো লিকেজ কারেন্ট কোনো থাকবে না, সো সেম কারেন্ট সবগুলোর মধ্যে দিয়ে যাবে। সো ডিসি তে এটা ওপেন হিসাবে কাজ করবে, সুতরাং সেম পটেনশিয়াল সবগুলোর অ্যাক্রসে অ্যাপিয়ার করবে। এটা পর্যন্ত বোঝা গেছে কিনা দেখো। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এরপরে হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি। ঠিক আছে, স্ট্রিং এফিসিয়েন্সিটা হচ্ছে কি, যেহেতু ভোল্টেজটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় না, সুতরাং যেই ডিস্কটা কন্ডাক্টরের সবচেয়ে কাছে থাকে তার সবচেয়ে বেশি পটেনশিয়াল উইথস্ট্যান্ড করতে হয় অন্যান্য কন্ডাক্টরের তুলনায়। ঠিক আছে, এই আনইকুয়াল পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে ডেজার্ট না আসলে, এবং সেই জন্য এটাকে এক্সপ্রেস করা হয় ইন টার্মস অফ স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং ডিভাইডেড বাই ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং মানে কি, ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং মানে হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। এই স্ট্রিং হচ্ছে এই তিনটা ক্যাপাসিটর মিলে স্ট্রিংটা কনসিস্ট করতেছে। তো স্ট্রিং এর অ্যাক্রসে ভোল্টেজ মানে হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3, এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং। ডিভাইডেড বাই স্ট্রিং এফিসিয়েন্সি ডেফিনিশন হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং ডিভাইডেড বাই n টাইমস ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর। নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর মানে হলো নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর কোনটা, V3। ভোল্টেজ V3, রাইট, V3। তার মানে n ইনটু V3। n হচ্ছে এখানে এই ক্ষেত্রে যদি তিনটা ডিস্ক যদি থাকে n হবে 3, বা যদি চারটা ডিস্ক থাকে তাহলে নাম্বার অফ ডিস্ক ইন দ্য স্ট্রিং হবে n ইজ ইকুয়াল টু হবে 4। ঠিক আছে, সো স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং দ্যাট ইজ V1 প্লাস V2 প্লাস V3 ডিভাইডেড বাই n ইনটু V3। এই ক্ষেত্রে যদি তিনটা যদি হয় V3 n ইনটু V3, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে রেশিও অফ ভোল্টেজ অ্যাক্রস দ্য হোল স্ট্রিং টু দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার অফ ডিস্ক এন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর। এটাকে বলতেছে স্ট্রিং এফিসিয়েন্সি। তো এইটা আসলে ডিসাইড করে যে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা স্ট্রিং এ কেমন আছে সেটা ডিফাইন করে। যত স্ট্রিং এফিসিয়েন্সি বেশি তার মানে হচ্ছে যে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন তত ইউনিফর্ম। 100% স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে একটা আইডিয়াল কেস যখন হচ্ছে যে ভোল্টেজ অ্যাক্রস ইচ ডিস্ক সেম হবে। যেমন মনে করো V1 প্লাস V2 প্লাস V3 ডিভাইডেড বাই 3V3, এটা যদি ইনটু 100 যদি 100% হয় তার মানে V1 প্লাস V2 প্লাস V3 বাই 3V3 ইজ ইকুয়াল টু 1। তার মানে হলো V1 প্লাস V2 প্লাস V3 ইজ ইকুয়াল টু 3V3। সো V1 প্লাস V2 প্লাস V3 ইজ ইকুয়াল টু 3V3 হবে যখন V1 ইজ ইকুয়াল টু V2 ইজ ইকুয়াল টু V3 ইকুয়াল হবে যখন, দ্যাট ইজ 3V3 ইজ ইকুয়াল টু 3V3 হয়ে যাবে যখন, তখন 100% স্ট্রিং এফিসিয়েন্সি হয়ে যাবে। এটা একটা আইডিয়াল কেস যখন আমরা দেখতে পাই যে স্ট্রিং এফিসিয়েন্সি 100% হলে আসলে তিনটা, এই ক্ষেত্রে তিনটা ধরতেছি, চারটাও হতে পারতো বা পাঁচটাও ডিস্ক থাকতে পারতো। তো এটা একটা আইডিয়াল কেস যখন সবগুলা ডিস্কের অ্যাক্রসের ভোল্টেজ ইকুয়াল যখন হয় তখন 100% স্ট্রিং এফিসিয়েন্সি পাওয়া যায়। এখন এটা আসলে আইডিয়ালি এটা একটা আইডিয়াল কেস, আসলে প্র্যাকটিক্যালি এটা ইম্পসিবল 100% স্ট্রিং এফিসিয়েন্সি পাওয়াটা, বাট আমাদের চেষ্টা করতে হয় যাতে আমরা স্ট্রিং এফিসিয়েন্সিকে বাড়ায় 100% এর কাছাকাছি নিয়ে আসতে পারি। ঠিক আছে, কোন কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত?
আচ্ছা, না থাকলে এরপরে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে চলে যাই। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে যে এখানে দেখাচ্ছে তিনটা ডিস্ক আছে, এটা হলো লাইন ইউনিটটা, এটা লাইন ইউনিটটা, এখান দিয়ে হলো লাইনটা যাচ্ছে। আমরা ধরে নিই যে সেলফ ক্যাপাসিট্যান্স হচ্ছে প্রত্যেকটা ডিস্কের সি, এখানে সি সি সি, এই তিনটা সি। আর শান্ট ক্যাপাসিট্যান্সটাকে ধরলাম সি1, এই তিনটা ক্যাপাসিট্যান্সকে ধরলাম সি1 এর সমান। যেখানে সি1 ইজ ইকুয়াল টু কেসি, সাম ফ্র্যাকশন কে অফ সেলফ ক্যাপাসিট্যান্স সি, ঠিক আছে? দ্যাট ইজ সি1 ইজ ইকুয়াল টু কেসি। তাহলে আমরা যদি ক্রস আর্ম থেকে শুরু করি, এখান থেকে যদি শুরু করি, ভোল্টেজ অ্যাক্রস ইচ ইউনিট হচ্ছে ভি1, ভি2, ভি3। সো আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি নোড এ তে, তাহলে I2, এই ক্যাপিটাল I2 ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল I1 বা প্লাস স্মল I1। দ্যাট ইজ ক্যাপিটাল I2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি যে এখানে দেখো কারেন্ট থ্রু এ ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ঠিক আছে? তো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে কি 1 বাই ওমেগা সি, তার মানে কারেন্ট থ্রু দা ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ ইনটু ওমেগা সি। তো I2 ইজ ইকুয়াল টু হচ্ছে, তার মানে I2 ইজ ইকুয়াল টু এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V2, V2 ইনটু ওমেগা সি, এটা হচ্ছে I2 ইজ ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস স্মল I1, ক্যাপিটাল I1 ইজ ইকুয়াল টু হচ্ছে V1 ইনটু ওমেগা সি প্লাস স্মল I1 ইজ ইকুয়াল টু হচ্ছে V1 ইনটু ওমেগা C1, ঠিক আছে? এখানে আসলে জে ওমেগা টার্মও থাকার কথা, জেও থাকার কথা, যেহেতু দুই দিকেই জে আছে, কমন জে নিয়ে নিলে ওইটা কাটাকাটি চলে যায়। V2 j omega c is equal to V1 j omega c plus V1 j omega c, j টার্ম কাটাকাটি গেলে এটা চলে আসে, ঠিক আছে? তো এখান থেকে আমরা লিখতে পারি V2 omega c is equal to V1 omega c plus V1 omega into C1 is equal to হচ্ছে kc বসাই দিই যদি, তাহলে এখান থেকে ওমেগা 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 টার্মটা বাদ চলে যায়, তাহলে V2 is equal to V1 into 1 plus k, ঠিক আছে? সো এটা পেলাম আমরা হলো নোড এ তে কেসিএল অ্যাপ্লাই করে। একই রকম ভাবে নোড বি তে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে লিখতে পারি I3 is equal to I ক্যাপিটাল I2 প্লাস স্মল I2, এটা। সো দ্যাট ইজ লিখতে পারি I3 is equal to V3 ওমেগা c is equal to I2 is equal to হচ্ছে V2 ওমেগা c প্লাস স্মল I2। স্মল I2 মানে কি? স্মল I2 এর ভোল্টেজটা হচ্ছে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু মানে হচ্ছে এইখান থেকে এইটুকু, দ্যাট ইজ এটা অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে, এই C1 এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1 প্লাস V2, ঠিক আছে? তো V3 ওমেগা c is equal to V2 ওমেগা c প্লাস V1 প্লাস V2 ইনটু ওমেগা C1। এটা এক্সপ্লেনেশন এখানে দিচ্ছে যে ভোল্টেজ অ্যাক্রস সেকেন্ড শান্ট ক্যাপাসিটর C1 ফ্রম টপ ইজ ইকুয়াল টু হচ্ছে V1 প্লাস V2। যেহেতু ওয়ান পয়েন্ট হচ্ছে কানেক্টেড টু বি এবং অন্য পয়েন্টটা হচ্ছে টাওয়ারে, একটা পয়েন্ট বি তে কানেক্টেড, আরেকটা পয়েন্ট এই যে এখানে দেখো, এখানে আর্থ এর ছবি দিয়ে দিছে, টাওয়ারটা আর্থ ধরে নিতেছে। তাহলে এই C1 এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে আসলে এখান থেকে এইটুকু, মানে হলো এখান থেকে এইটুকু, তার মানে হচ্ছে V2 প্লাস V1। এটুকু ক্লিয়ার কিনা দেখো? ওকে, যদি তাই হয় তাহলে আমরা এখানে লিখতে পারি V3 ওমেগা c is equal to V2 ওমেগা c plus V1 plus V2 into ওমেগা C1। তাহলে এখান থেকে C1 এর জায়গায় kc যদি বসায় দেই, তাহলে আমরা লিখতে পারি V3 is equal to হচ্ছে V2 ওমেগা c কেটে দিচ্ছি প্লাস V1 plus V2 into k। তো V2 is equal to হচ্ছে, আবার এখান থেকে V2 টাকে কমন নিয়ে নেই, তাহলে k V1 plus V2 into 1 plus k is equal to হচ্ছে k V1 plus V2 is equal to হচ্ছে V1 into 1 plus k। তো V1 into 1 plus k into আবার একটা 1 plus k আছে, তার মানে V1 into 1 plus k হোল স্কয়ার হয়ে গেল। তাহলে is equal to হচ্ছে V1 কমন নিয়ে k plus 1 plus k হোল স্কয়ার, 1 plus k হোল স্কয়ার মানে হলো 1 plus 2k plus k স্কয়ার, তার সাথে আবার একটা k অ্যাড হচ্ছে, তার মানে 1 plus 3k plus k স্কয়ার। V3 is equal to V1 into 1 plus 3k plus k স্কয়ার, এটা হচ্ছে V3, ঠিক আছে? এটুকু বোঝা গেছে কিনা দেখো? জি স্যার। তো ভোল্টেজ বিটুইন কন্ডাক্টর এবং আর্থ এর মধ্যে, টাওয়ারের মধ্যে যে ভোল্টেজটা সেটা হচ্ছে V3 প্লাস V2 প্লাস V1, V1 প্লাস V2 প্লাস V3। সুতরাং আমরা লিখতে পারি V is equal to V1 প্লাস V2 কে আমরা লিখতে পারি V1 into 1 plus k প্লাস V3 is equal to লিখতে পারি V1 into 1 plus 3k plus k স্কয়ার is equal to হচ্ছে V1 into
তাহলে এখান থেকে কি আসছে 1 + 1 + 1 3 + k + 3k মানে হলো 4k + k স্কয়ার v1 * 3 + 4k + k স্কয়ার। সো v = v1 ইনটু এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে এটাকে লিখতে পারি 1 + k * 3 + k, তাহলে 3 + 4k + k স্কয়ার হয় আর কি, ঠিক আছে। তো v = v1 * 1 + k + 3 + k। তাহলে আমরা এখান থেকে এক্সপ্রেশন লিখতে পারি v1 1 2 আর 3 থেকে, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন। তাহলে v1 / 1 = হচ্ছে v2 / 1 + k = v3 / 1 + 3k + k স্কয়ার v2 / 1 + k v / 1 + k * 3 + k, এটা লিখতে পারি আমরা, ঠিক আছে। সো টপ ইউনিটের ভোল্টেজ v1 হচ্ছে v / 1 + k * 3 + k, ঠিক আছে। এখান থেকে আসে v1 এর ভ্যালুটা, এটা এটা হলো v1 এর এক্সপ্রেশন। সো v2 হচ্ছে v2 = v1 * 1 + k এবং v3 হচ্ছে v1 * 1 + 3k + k স্কয়ার v1 * 1 + 3k + k স্কয়ার। So percentage string efficiency = voltage across string by n into voltage across this nearest conductor into 100 হচ্ছে v / 3 * v3 * 100, ঠিক আছে। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা দেখো। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো? ওকে, ফাইন। তো এই ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস থেকে আমরা দেখতে পাই যে যদি সে ফর एग्जांपल k = 0.2 হয় তাহলে এক্সপ্রেশন 4 থেকে আমরা পাই যে এটা এক্সপ্রেশন 4 মানে এটা, এখান থেকে v1 v2 v3 এর ভ্যালু চলে আসবে। k এর ভ্যালু যদি 0.2 হয় তাহলে v2 = 1.2 v1 এবং v3 হচ্ছে 1 + 3 * 0.2 + 0.2 স্কয়ার v1, ঠিক আছে। তার মানে 1.64 v1 v3 = সো এখান থেকে দেখা যাচ্ছে যেটা যে দিস নিয়ারেস্ট টু দা কন্ডাক্টর, যেটা কন্ডাক্টরের সবচেয়ে কাছে যে ডিসটা আছে সেইটার ভোল্টেজ হচ্ছে 1.64 v1, মাঝের তার একটা ভোল্টেজ হচ্ছে 1.2 v1 আর v1 = v1 ই, তার মানে সবচেয়ে বেশি ভোল্টেজ অ্যাপিয়ার করতেছে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে যে কন্ডাক্টরটা যে ডিসটা কন্ডাক্টরের সবচেয়ে কাছে আছে সেই ডিসটার অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপিয়ার করতেছে সবচেয়ে বেশি, আর অন্যান্য ডিসগুলাতে ভোল্টেজটা প্রোগ্রেসিভলি কমতে থাকে যত আমরা ক্রস আর্মের দিকে অ্যাপ্রোচ করতে থাকি, ঠিক আছে। আচ্ছা, কে এর ভ্যালু যত বেশি, দ্যাট ইজ c1 বাই c এর ভ্যালু যত বেশি তত হচ্ছে পোটেনশিয়াল ডিসগুলার অ্যাক্রসে তত নন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে এবং তার ফলে হলো স্ট্রিং এফিশিয়েন্সি তত কম হবে, ঠিক আছে। আচ্ছা, যত বেশি নাম্বার অফ ডিস্ক বাড়াবো আমরা তত ইনইকুয়ালিটি ভোল্টেজ ডিস্ট্রিবিউশনে তত ইনক্রিজ করবে, যার তার সেজন্য শর্টার স্ট্রিং এর হচ্ছে এফিশিয়েন্সি বেশি দেন লার্জার ওয়ান, ঠিক আছে। এটা পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, মেথডস অফ ইমপ্রুভিং স্ট্রিং এফিশিয়েন্সি। স্ট্রিং এফিশিয়েন্সি কেমনে ইমপ্রুভ করা যায়? যেমন আমরা যদি লঙ্গার ক্রস আর্ম ইউজ করি, ক্রস আর্মটা যদি লঙ্গার হয় তাহলে এই শান্ট ক্যাপাসিটরের ভ্যালুটা ডিপেন্ড করে হলো c = εa/t। t হচ্ছে এখান থেকে এটা ডিসটেন্স, এই ডিসটেন্সটা যদি বেশি হয় তাহলে c1 এর ভ্যালুটা হবে কম। তো যত k এর ভ্যালু যত কম হবে তত হচ্ছে স্ট্রিং এফিশিয়েন্সি তত বেশি হবে, এটা আমরা বলছিলাম একটুক্ষণ আগে, এবং তার ফলে ভোল্টেজ ডিস্ট্রিবিউশনও তত ইউনিফর্ম হবে। সো এই কে এর ভ্যালুটাকে ডিক্রিজ করা যেতে পারে শান্ট ক্যাপাসিট্যান্সের ভ্যালুটাকে কমায়।
শান্ট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কমানোর উপায় হচ্ছে যদি আমরা কন্ডাক্টরের ডিসটেন্সটা টাওয়ার থেকে ইনক্রিজ করি, দ্যাট ইজ লঙ্গার ক্রস আর্মটাকে যদি বড় করি তাহলে শান্ট ক্যাপাসিট্যান্স ডিক্রিজ করবে। তো এটা হচ্ছে ওয়ে, এটার জন্য আমাকে আবার একটা কস্ট পে করতে হয়, যে শান্ট ক্যাপাসিট্যান্স কমাইতে যদি চাই তাহলে আমরা কস্ট এবং স্ট্রেংথ অফ টাওয়ার সেটা অ্যালাউ করে না আসলে, ঠিক আছে? কারণ যত ক্রস আর্ম যত বেশি হবে টাওয়ারকে তত বেশি স্ট্রং হইতে হবে ওই ওয়েটটা নেওয়ার জন্য, ঠিক আছে? এবং ক্রস আর্ম যত বেশি হবে ম্যাটেরিয়াল তত বেশি লাগবে, কষ্ট তত বেড়ে যাবে। সো প্র্যাকটিক্যালি k = 0.1 হচ্ছে লিমিট যেটা এই মেথডে অ্যাচিভ করা যায়, ঠিক আছে? ক্লিয়ার কিনা? কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? আচ্ছা, সেকেন্ড আরেকটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ইনসুলেটর গুলাকে গ্রেডেড ইনসুলেটর ইউজ করতে পারি আমরা। তো আমরা ডিফারেন্ট ডাইমেনশনের ইনসুলেটর ইউজ করতে পারি, যেটা প্রত্যেকটা হলো ডিফারেন্ট ক্যাপাসিটেন্স থাকবে। সো ইনসুলেটর গুলো হচ্ছে ক্যাপাসিটেন্স গ্রেডেড, দ্যাট ইজ তাদেরকে এমন ভাবে অ্যাসেম্বল করা হয় যে টপ ইউনিটটার হলো মিনিমাম ক্যাপাসিটেন্স থাকে, প্রোগ্রেসিভলি যত বটমের দিকে যেতে থাকবো কন্ডাক্টরের কাছে তত ক্যাপাসিটেন্স তত বাড়তে থাকবে। যেহেতু ভোল্টেজ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্যাপাসিটেন্স, সো এই মেথডটা হলো পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউনিটের স্ট্রিং এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করে, ইকুয়ালাইজ করার চেষ্টা করে, ঠিক আছে? সো এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেটা যে অনেকগুলা লার্জ নাম্বার অফ ডিফারেন্ট সাইজ ইনসুলেটর দরকার হতে পারে, তবে আমরা গুড রেজাল্ট পাইতে পারি যদি স্ট্যান্ডার্ড ইনসুলেটর বেশিরভাগ স্ট্রিং এর জন্য ইউজ করি, আর লাইন কন্ডাক্টরের কাছে যেটা আছে সেটার জন্য যদি আমরা বড় ইউনিট ইউজ করি তাহলে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড মেথড, বাই গ্রেডিং দ্য ইনসুলেটরস। আরেকটা যেটা করতে পারি বাই ইউজিং এ গার্ড রিং ইউজ করতে পারি আমরা। তো এই মেথডে যেটা করা হয় এরকম একটা গার্ড রিং ইউজ করা হয়, কন্ডাক্টর থেকে একটা গার্ড রিং ইউজ করা হয়। এই গার্ড রিং থেকে এই এ এবং বি পয়েন্টের মাঝেও আবার কিছু ক্যাপাসিটেন্স থাকে যেটা হচ্ছে C2 C3 এরকম। তো এখন যদি আমরা কোনোভাবে এরকম করতে পারি যে এই কারেন্টটা, এই I1 প্রাইম কারেন্টটা I1 এর সমান যদি হয়ে যায় তাহলে এই কারেন্টটাকে কম্পেনসেট করে দিচ্ছে, সুতরাং সেম কারেন্ট I এই সি এবং এই সি এর মধ্যে দিয়ে যাবে। একই রকম ভাবে I2 প্রাইম যদি I2 কে কম্পেনসেট করে দিতে পারে তাহলে সেম কারেন্ট সি এর মধ্যে এই সি এর মধ্যে দিয়ে যেই কারেন্ট যাচ্ছে I, সেই সেম কারেন্ট I-টাই এটার মধ্যে দিয়ে যাবে। তার মানে কারেন্ট গুলা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, ইকুয়াল হয়ে যেতেছে। সো কারেন্ট গুলো যেহেতু সেম চার্জিং কারেন্ট ফ্লো করতেছে সবগুলা স্ট্রিং এর মধ্যে দিয়ে, তার ফলে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউনিটের মধ্যে দিয়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। সো পোটেনশিয়াল ইচ ইউনিটের অ্যাক্রস পোটেনশিয়ালটাকে ইকুয়ালাইজ করা হয় গার্ডিং ইউজ করে, যেটা হচ্ছে একটা মেটাল রিং যেটা ইলেকট্রিক্যালি কানেক্টেড টু দ্য কন্ডাক্টর এবং সারাউন্ডিং দ্য বটম ইনসুলেটর। বটম ইনসুলেটরকে এইভাবে সারাউন্ড করে আছে, বটম ইনসুলেটর গুলাকে এইভাবে সারাউন্ড করে আছে, ঠিক আছে? আচ্ছা, তো স্ট্রিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করার সময় কয়েকটা পয়েন্ট মনে রাখা যেতে পারে। ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাপিয়ার করে হলো দিস নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর, I টু দ্য লাইন কন্ডাক্টর। লাইন কন্ডাক্টর মানে হলো এইটা, লাইন কন্ডাক্টরের কাছে যে ডিস সেটা হচ্ছে এইটা, এইটার অ্যাক্রসে হলো ভোল্টেজটা ম্যাক্সিমাম অ্যাপিয়ার করে। আর ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং দ্যাট ইজ হচ্ছে এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ, এই স্ট্রিং এর অ্যাক্রসে ভোল্টেজ যেটা সেটা হচ্ছে ফেজ ভোল্টেজের সমান।
voltage across the string is equal to voltage between line and earth, which is equal to phase voltage. So line voltage is equal to হবে যেহেতু থ্রি ফেজ সিস্টেম যদি হয় তাহলে লাইন ভোল্টেজটা হবে √3 টাইমস ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং। ঠিক আছে, বোঝা গেছে কিনা? স্যার ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিংটা স্যার ফেজ ভোল্টেজের সমান কেন? কারণ এটা এটা একটা ফেজের ভোল্টেজ, লাইন টু লাইন তো না। এখানে মনে করো তিনটা লাইন আচ্ছা যদি থাকতো তাহলে এইখান থেকে আর্থ পর্যন্ত যেটা সেটা হচ্ছে একটা লাইন থেকে নিউট্রাল পর্যন্ত যে পটেনশিয়াল সেটা, লাইন টু নিউট্রাল মানে হলো ফেজ ভোল্টেজ। সেই জন্য এখানে যদি আরেকটা লাইন থাকে, লাইন টু লাইন ভোল্টেজটা বের করতে গেলে লাইন টু ফেজ ভোল্টেজটা বের করে তাকে √3 টাইমস করলে তাহলে আমি লাইন টু লাইন ভোল্টেজটা পাবো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে একটা ফেজেই হচ্ছে আমার তিনটা ক্যাপাসিটর পরপর বসানো আর কি। রাইট। আচ্ছা, ওইটা বের করে রুটছি। আচ্ছা হ্যাঁ, এই ক্যাপাসিটর গুলো হলো একটা ফেজের দেখাচ্ছে এগুলা। রাইট। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, একটা দুটো এক্সাম্পল দেখি। In a 33 kV overhead line, there are 3 units in a string of insulators. If the capacitance between each insulator pin and earth is 11% of self-capacitance of each insulator, find the distribution of voltage over 3 insulators and string efficiency. আচ্ছা, তো এখানে বলে দিচ্ছে যে each insulator pin and earth এর মধ্যে ক্যাপাসিটেন্সটা হচ্ছে 11% of self capacitance of each insulator। তার মানে C1 is equal to হচ্ছে 0.11 times C, মানে K is equal to shunt capacitance by self capacitance is equal to হচ্ছে 0.11। ঠিক আছে, 33 kV ওভারহেড লাইন, তার মানে ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং হচ্ছে ফেজ ভোল্টেজ is equal to 33 by √3 which is equal to 19.05 kV। ঠিক আছে, তাহলে জাংশন এ তে আমরা লিখতে পারি I2 is equal to ক্যাপিটাল I2 is equal to হচ্ছে ক্যাপিটাল I1 প্লাস স্মল I1 which is V, যেখান থেকে আমরা পাই V2 ওমেগা C is equal to V1 ওমেগা C plus V1 K ওমেগা C, that is V2 is equal to হচ্ছে V1 into 1 plus K equal to V1 into 1 plus K হচ্ছে 0.11, so V2 is equal to 1.11 V1। জাংশন বি তেও একই রকম ভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি I3 is equal to ক্যাপিটাল I2 plus স্মল I2, I3 is equal to capital I2 plus small I2, so V3 omega C is equal to V2 omega C plus এই I2 এর across the voltage, এটা across the voltage হচ্ছে V1 plus V2 into K omega C। ঠিক আছে, আমরা তো ফর্মুলা ডিরাইভই করছিলাম স্যার, ওটা ডাইরেক্ট বসাই রাইট। দিলেই হয়ে যায়। হ্যাঁ, সেটা করতে পারো, ভুল হয়ে যেতে পারে আর কি, সেজন্য এইভাবে করতে পারো, ডাইরেক্টলি বসাও করতে পারো, ইটস আপ টু ইউ। তো এখান থেকে V3 is equal to তার আছে V2 plus V1 plus V2 into K, so V2 is equal to হচ্ছে 1 plus 11 V1 plus V1 plus 1.11 V1, V2 is equal to into K হচ্ছে 0.11 করলে V3 ধরে দেওয়া হচ্ছে 1.342 V1, তাহলে V2 ও in terms of V1 বের হয়ে গেল, V3 ও in terms of V1 বের হয়ে গেল, তাহলে ভোল্টেজ across the whole string V is equal to হচ্ছে V1 plus V2 plus V3 is equal to V1 plus 1.11 V1 plus 1.342 V2 which is equal to 3.452 V1, so V is equal to আমরা বলছিলাম ফেজ ভোল্টেজ across the string হচ্ছে 19.05 kV, so 19.05 kV is equal to 3.452 V1, সেখান থেকে V1 পেয়ে গেলাম 5.52 kV, so V2 is equal to 1.11 V1 করে V2 ভ্যালু পেলাম 6.13 kV, V3 is equal to 1.342 V1 করে পেলাম 7.4 kV। ঠিক আছে, so V1 V2 V3 বাইর হয়ে গেল, distribution of voltage over the 3 insulators বের হয়ে গেল। আর string efficiency হচ্ছে voltage across string by number of insulators into V3 into 100, so voltage across string হচ্ছে 19.05 kV, যে এটা across string 19.05 kV divided by 3 into V3 is equal to 7.4 kV into 100, মানে 85.8%, এটা হচ্ছে string efficiency। এটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা দেখো। বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এরকম আরো কিছু অঙ্ক আছে, দেখতে পারো 8.2 8.3 এগুলো দেখতে পারো, একই রকম ভাবেই করছে মোটামুটি ভাবে। তো এখানে যেটা বলছে, এখানে একটু বোঝার ইয়ে আছে,
potential across top unit near to the tower and middle units are 8 kV and 11 kV. টপ ইউনিটের পোটেনশিয়াল কি V1, তাই না? তার মানে V1 হচ্ছে 8 kV, এটা বুঝতে হবে যে V1 ইকুয়াল হচ্ছে 8 kV আর মিডল পোটেনশিয়াল হচ্ছে 11 kV, V2 ইকুয়াল হচ্ছে 11 kV। ঠিক আছে, তাহলে এইখান থেকে কে এর ভ্যালুটা বের করে নিছে, এই ইকুয়েশন থেকে V2 আর V1 এর ইকুয়েশন থেকে কে এর ভ্যালুটা বের করে নিচ্ছে, তারপরে জাংশন বি তে অ্যাপ্লাই করছে KCL। So the ratio of capacitance between pin and R to self capacitance of each unit, মানে K এর ভ্যালুটা বের করছে এখানে। V3 is equal to হচ্ছে V2 V3 omega C is equal to V2 omega C plus V1 plus V2 into K omega C। K এর ভ্যালুটা বের হয়ে আছে, ওমেগা চলে গেল, তাহলে V3 is equal to হচ্ছে V2 plus V1 plus V2, V1 plus V2 into K। K এর ভ্যালু জানি, V1 V2 ভ্যালু জানি, তাহলে এখান থেকে V3 বের হয়ে যাবে, তাহলে লাইন এফিসিয়েন্সি, তারপরে লাইন ভোল্টেজ বের করব এখান থেকে √3 ইনটু V1 plus V2 plus V3, সেটা করে আর স্ট্রিং এফিসিয়েন্সি ফর্মুলায় V1 plus V2 plus V3 ডিভাইডেড বাই 3 ইনটু V3 বসাই দিলে স্ট্রিং এফিসিয়েন্সিটা চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। এরপরের অঙ্কটা অনেকটা ওই রকমই, এখানে কে ভ্যালু দিয়ে দেওয়া দিছে। আর আরেকটা যেটা বলছে সেটা একটু খেয়াল করে দেখো, each line of a three-phase system is suspended by a string of 3 simultaneous insulators if the voltage across the line unit, আচ্ছা, তার মানে ইনসুলেটরের যেটা লাইন ইউনিটের সাথে কানেক্টেড আছে সেটার অ্যাক্রস ভোল্টেজ হচ্ছে 17.5 কেভি। লাইন ইউনিটের সাথে কোন ভোল্টেজটা আছে বলো তো? V3। V3, তার মানে V3 ইজ ইকুয়াল টু হচ্ছে 17.5 কেভি। এইটুকু যদি লিখতে পারো তাহলে তারপরে বাদ বাকিগুলো ওই আগের মতন করে করলে জিনিসটা না আসার কোনো কারণ নাই আর কি। ঠিক আছে, তো এখানে আরো কিছু এক্সাম্পল আছে, তোমরা দেখতে পারো, প্রবলেমসও আছে, দেখতে পারো। ঠিক আছে, কিছু আবার গার্ডিং দিয়েও প্রবলেম করে দেওয়া আছে, সেটাও দেখতে পারো। চারটার আছে, তো চারটার বা পাঁচটার এগুলা সাধারণত আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় ক্যালকুলেশন করাটা, অত সাধারণত দেওয়া হয় না আর কি। ঠিক আছে, বেশ কিছু প্রবলেম আছে, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। এই যে এটা গার্ডিং দিয়ে দেখানো হয়েছে, এখানে সলিউশন করে দেওয়া হয়েছে, এটাও গার্ডিং দিয়ে, এবং কিছু টিউটোরিয়াল প্রবলেম আছে। কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত দেখো। স্যার আপনি কি আমাদেরকে অঙ্কের নাম্বার কিছু সাজেস্ট করে দিবেন, না আমরা আমাদের মতো করব? না, তোমরা নিজেদের মতনই করতে পারো, এটা সাজেস্ট করবো না। ঠিক আছে, এরপরে আছে করোনা। এটা আমি করোনাটা হচ্ছে আসলে যেটা হয় যে ইউজুয়ালি তো সেন্ডিং এন্ডের ভোল্টেজের থেকে রিসিভিং এন্ড ভোল্টেজটা কম হওয়ার কথা, তাই না? কিন্তু অনেক সময় হয় কি, রিসিভিং এন্ডে যদি ক্যাপাসিটর যদি থাকে তাহলে কিন্তু রিসিভিং এন্ডের ভোল্টেজটা সেন্ডিং এন্ডের ভোল্টেজের থেকে বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ভোল্টেজটা যখন বেশি হয়, খুব বেশি যখন হয়ে যায় রিসিভিং এন্ডের ভোল্টেজটা, তখন যেটা হয় যে এয়ারটা চার্জড হয় এবং ডিসচার্জ হতে থাকে ওখান দিয়ে, কন্ডাক্টরটা আর্থের মধ্যে দিয়ে, তখন কিছু মানে ব্রাইট গ্লোয়িং হয়, কিছু নয়েজ হয়, হিসিং নয়েজ হয়, এবং ওজোন গ্যাস ফর্ম করে, এইটাকে বলা হয় হলো করোনা। ঠিক আছে, তো এখন আমাদের তো করোনা নিয়ে, আরেক রকমের করোনা নিয়ে আমরা খুব কাহিল অবস্থায় আছি। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের করোনা আর কি, এটা হচ্ছে আরেক ধরনের করোনা আর কি। ঠিক আছে, এটা আমাদের, আমরা কোভিড বলতে যা বুঝি সেরকম করোনা না আর কি। ঠিক আছে, কোন কোশ্চেন আছে? জাস্ট একটু আমি জাস্ট বলে দিলাম আর কি জিনিসটা, যে ডেফিনিশনটা কি, আসলে করোনা জিনিসটা কি। তো রিসিভিং এর ভোল্টেজটা যদি বেশি হয়ে যায় তখন এই জিনিসটা সাধারণত দেখা যায় আর কি। ঠিক আছে, কম ভোল্টেজও হতে পারে, তবে বেশি ভোল্টেজ হলে হওয়ার মানে ডিসচার্জ করার সম্ভাবনাটা বেশি থাকে আর কি।
আচ্ছা, এরপরে আমরা চলে যাব তাহলে পরের টপিকে, হুইচ ইজ স্যাগিং ওভারহেড লাইনস। ঠিক আছে, সো যখন আমরা দুইটা টাওয়ারের মাঝখানে একটা কন্ডাক্টরকে হ্যাং করে দেই, তখন কন্ডাক্টর গুলার টেনশনটা লিমিটের মধ্যে থাকা দরকার। যদি খুব বেশি টান টান করে তারটা টানানো হয়, যাতে মানে টার্গেটটা যদি এরকম হয় যে আমরা খুব টান টান করে তারটাকে হ্যাং করব, যাতে কন্ডাক্টরের ম্যাটেরিয়াল যেটা সেটা যাতে কম লাগে, কস্ট কমানোর জন্য, এটা যদি চাই, তাহলে যেটা হতে পারে স্ট্রেস কন্ডাক্টরে আনসেফ লিমিট এক্সিড করে যেতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে কন্ডাক্টরটা ভেঙেও যেতে পারে এক্সেসিভ টেনশনের কারণে। তো এই কারণে যাতে সেফ টেনশনের মধ্যে কন্ডাক্টরটা যাতে সেফলি অপারেট করে, সেজন্য কন্ডাক্টর গুলাকে ফুললি স্ট্রেচ করা হয় না, রাদার একটা তাদেরকে ডিপ বা স্যাগ অ্যালাউ করা হয়। সো স্যাগের ডেফিনেশন হচ্ছে যে পয়েন্ট অফ সাপোর্ট থেকে লাইনটা ঝুলতেছে বা কন্ডাক্টরটা ঝুলতেছে, সেই পয়েন্ট থেকে কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত যে ভার্টিক্যাল ডিসটেন্স বা ডিফারেন্স, সেটাকে বলতেছি স্যাগ। ঠিক আছে, সো এখানে যেমন দেখানো হয়েছে ফিগার 83 এখানে একটা এবি এর মাঝে একটা কন্ডাক্টরকে হ্যাং করা হয়েছে। তো কন্ডাক্টরটা মাঝে ঝুলে থাকবে, এবং যদি এ আর বি সেম হাইটে থাকে, তাহলে স্যাগ এস টা হবে এ থেকে ও এর ভার্টিক্যাল ডিসটেন্স যেটা, সেটাই হচ্ছে স্যাগ এস, বা বি থেকে ও এর ভার্টিক্যাল ডিসটেন্স যেটা, সেটা হচ্ছে স্যাগ। ঠিক আছে, তো এখানে আমরা যেটা নোট করতে পারি সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কন্ডাক্টরটা সাসপেন্ডেড হচ্ছে দুইটা সাপোর্টের মধ্যে সাসপেন্ডেড, যে দুইটা সাপোর্ট সেম লেভেলে আছে। তো স্যাগটা যদি খুব অল্প হয় স্প্যানের তুলনায়, তাহলে স্যাগ স্প্যান কার্ভটা একটা প্যারাবোলার মতন আমরা ধরতে পারি। এটা আসলে ক্যাটেনারি কার্ভ, কিন্তু এটাকে খুব অল্প স্যাগ যদি হয়, তাহলে এর স্প্যানের তুলনায় যদি স্যাগের ভার্টিক্যাল ডিসটেন্সটা যদি খুব কম হয়, তাহলে এটাকে আমরা প্যারাবোলা দিয়ে রিপ্রেজেন্ট করে দিতে পারি। আচ্ছা, যে কোনো পয়েন্টে কন্ডাক্টরের টেনশনটা ট্যানজেনশিয়ালি অপারেট হয়। সো আমরা যদি টেনশন টি ওটা বের করতে চাই লোয়েস্ট পয়েন্টে, তাহলে সেটা হরিজন্টালি ট্যানজেনশিয়াল ট্যানজেন্ট বরাবর কাজ করবে। ঠিক আছে, যেটা এখানে দেখানো হয়েছে যে টি ওটা ও পয়েন্টে টেনশনটা কাজ করতেছে ও পয়েন্টে কার্ভের ট্যানজেন্ট বরাবর। আচ্ছা, হরিজন্টাল কম্পোনেন্ট, টেনশনের হরিজন্টাল কম্পোনেন্টটা হচ্ছে লেন্থ অফ ওয়্যারের পুরা লেন্থ বরাবর কনস্ট্যান্ট, একই হরিজন্টাল টেনশন কাজ করতেছে। ঠিক আছে, আর সাপোর্টে যে টেনশন, সেটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে ইকুয়াল টু দা হরিজন্টাল টেনশন, যেটা যে কোনো ওয়্যারের যে কোনো পয়েন্টে কাজ করে সেটা সমান। যার জন্য যদি টেনশন সাপোর্ট বি তে টেনশনটা যদি হয় টি, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে টি ও, টি আর টি ও ইকুয়াল হবে। ঠিক আছে, মানে স্যার এই অ্যাপ্রক্সিমেশন গুলো আমরা ধরে নিব ইকুয়েশন প্রুফের রাইট সময়। রাইট। হ্যাঁ, আচ্ছা, কন্ডাক্টর স্যাগ এন্ড টেনশন, তাহলে কন্ডাক্টরের স্যাগ হচ্ছে আমাদের এস, আর টেনশনটা হচ্ছে টি বা টিও যেটা সেটা। সো কন্ডাক্টরের স্যাগটাকে আমাদের কম রাখার চেষ্টা করা উচিত, যাতে কন্ডাক্টরের ম্যাটেরিয়াল লাগে কম, আর স্যাগ কম হওয়া মানে পোল যেটা দিতেছি সেটাও কম হাইটের হলে চলে। যত পোলটা হাইটে যতটা কম হয় সেটাও আমরা চাই, যাতে কস্ট কম হয়। আবার ম্যাটেরিয়াল যাতে কম লাগে কন্ডাক্টরের সেটাও চাই। তো কন্ডাক্টরের ম্যাটেরিয়াল যত কম করতে চাইলে আমাকে স্যাগটাকে কম রাখতে হবে। স্যাগ যত ঝুলাই দিব, কন্ডাক্টরের লেন্থ তত বেড়ে যাবে, তত ম্যাটেরিয়াল বেশি লাগবে, কস্ট বেড়ে যাবে। সেটা আমরা চাই না বলে স্যাগটাকে কমাইতে চাই, এবং
পোলটার হাইটও যাতে কম হয় সেটার জন্য আমরা স্যাগটাকে কম রাখতে চাই। এট দ্য সেম টাইম এটাও ডিজারেবল যে কন্ডাক্টরের টেনশনটা কম হওয়া দরকার যাতে মেকানিক্যাল ফেলিওর না হয় কন্ডাক্টরে, এবং আমরা কম স্ট্রং সাপোর্ট ইউজ করে আমরা কেবলটাকে ঝুলায় রাখতে পারি। সো লো কন্ডাক্টর টেনশন আর মিনিমাম স্যাগ এই দুইটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি কন্ডিশন। সো একটা করতে গেলে আরেকটা বেড়ে যায়। যদি আমরা কন্ডাক্টরের টেনশন কমাইতে চাই তাহলে স্যাগ বাড়াইতে হবে, আবার স্যাগ যদি কমাইতে চাই তাহলে টেনশন বেড়ে যাবে। তো এটাই হলো সমস্যা আর কি। সো এটা তার কারণ হচ্ছে যে লো স্যাগ এর মানে হচ্ছে যে আমরা টাইট ওয়্যার আর হাই টেনশন ইউজ করতেছি, whereas লো টেনশন এর মানে হচ্ছে যে আমরা লুজ ওয়্যার আর ইনক্রিজ স্যাগ ইউজ করতেছি। তার মানে আমাদেরকে এর মাঝামাঝি কোনো একটা কম্প্রোমাইজ করতে হবে, এটাই হচ্ছে কন্ডিশনটা। বুঝা গেছে একটু পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো স্যাগ ক্যালকুলেশন আমরা কেমনে করব? প্রথমত আমরা যেটা দেখতে পাই যে স্যাগটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করা দরকার যাতে টেনশন কন্ডাক্টরের সেফ লিমিটের মধ্যে থাকে। সো টেনশনটা হচ্ছে কন্ডাক্টরের ওয়েটের জন্য হয়, উইন্ডের জন্য হয়। যদি বরফ পড়া দেশের কোনো কন্ডাক্টরের ইয়ে করতে চাই তাহলে আইসের জন্য লোডিং হতে পারে, কারণ কন্ডাক্টরের উপরে আইস জমতে পারে, আইস লোড করবে সেটা হতে পারে, এবং টেম্পারেচার ভ্যারিয়েশন হতে পারে। ঠিক আছে, ইউজুয়ালি কন্ডাক্টরের টেনশনটাকে আলটিমেট টেন্সাইল স্ট্রেংথের 50% মধ্যে রাখার চেষ্টা করা হয়। তার মানে মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে কন্ডাক্টরের টেনশন, কন্ডাক্টর টেনশনের জন্য হচ্ছে যে মিনিমাম ফ্যাক্টর সেফটি আমরা রাখতে চাই 2। তো আমরা এখন যেটা করবো যে স্যাগ এবং টেনশন কন্ডাক্টরের টেনশন ক্যালকুলেট করার চেষ্টা করব দুই ক্ষেত্রে। একটা হচ্ছে যখন সাপোর্ট দুইটা ইকুয়াল লেভেলে আছে, আর একটা হচ্ছে সাপোর্ট দুইটা যখন আনইকুয়াল লেভেলে আছে তখন। তো প্রথমত দেখতেছি আমরা হচ্ছে when supports are at equal levels, তো আমরা এই ক্ষেত্রে সাপোর্ট দুইটা আছে এ আর বি পয়েন্টে, দুইটা ইকুয়াল লেভেলে আছে, তার মাঝে কন্ডাক্টরকে ঝুলাই দিচ্ছি। সো লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে ও পয়েন্টটা। সো লোয়েস্ট পয়েন্টটা ন্যাচারালি হবে হলো স্প্যানের ঠিক মাঝ বরাবর। তো স্প্যানটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে স্প্যান হচ্ছে এল, তাহলে স্প্যানের মাঝ বরাবর ডিসটেন্স যেটা সেটা হচ্ছে L/2। এখানে এল হচ্ছে লেন্থ অফ স্প্যান, ডাব্লিউ হচ্ছে ওয়েট পার ইউনিট লেন্থ অফ কন্ডাক্টর। তো এই ওয়েটটা এটা ভার্টিক্যালি কাজ করতেছে পার ইউনিট কন্ডাক্টরের লেন্থে ওয়েট, আর টি হচ্ছে টেনশন অফ দ্য কন্ডাক্টর, এই যে টি এই জায়গায় কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি একটা পয়েন্ট পি কে চিন্তা করতে পারি কন্ডাক্টরের মধ্যে। সো ওকে যদি আমরা অরিজিন হিসাবে নেই, লোয়েস্ট পয়েন্ট ওটাকে অরিজিন হিসাবে নিলাম। সো পয়েন্ট পি এর কোঅর্ডিনেট ধরলাম এক্স ওয়াই, এখান থেকে ও থেকে পয়েন্ট পি এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স, আর ও থেকে ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে ওয়াই। ঠিক আছে, সো আমরা যদি ধরে নেই যে অ্যাজিউম যদি করি যে কার্ভেচারটা এত ছোট যে কার্ভ লেন্থ হচ্ছে হরিজন্টাল প্রজেকশনের সমান, দ্যাট ইজ ওপি, এই কার্ভ লেন্থটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওপি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স এর সমান। এই ওপি কার্ভ লেন্থ যেটা সেটা হচ্ছে এক্স এর সমান, কারণ ডিসটেন্স এত কম যে এটা আসলে দুইটাকে আমরা ইকুয়াল অ্যাজিউম করতে পারি। ঠিক আছে, সো দুইটা ফোর্স কাজ করতেছে পোর্শনের উপরে দুইটা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে ওয়েট ডাব্লিউ এক্স, এই ডাব্লিউ এক্স টা এর মাঝে কোন একটা পয়েন্টে কাজ করতেছে, আর একটা হচ্ছে টেনশন টি যেটা হলো ও পয়েন্টে কাজ করতেছে, টেনশন টিটা। ঠিক আছে, সো আমরা যদি
পয়েন্ট পি এর অ্যাক্রস অ্যাবাউটে যদি মুভমেন্ট নেই, তাহলে আমরা দেখতে পাই এইখান থেকে পয়েন্ট পি এর অ্যাবাউটে মুভমেন্ট নিলে এটা হচ্ছে টি, আর পি থেকে এর ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে ওয়াই, ফোর্সটার ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে ওয়াই, তাহলে টি ইন্টু ওয়াই হচ্ছে পি এর অ্যাবাউটে টেনশনের জন্য মুভমেন্ট, টি ইন্টু ওয়াই। আর ওয়েটটা কি, পার ইউনিট লেন্থে ওয়েট হচ্ছে ডাব্লিউ, আর লেন্থটা হচ্ছে ওপি এর লেন্থ হচ্ছে এক্স, তাহলে ডাব্লিউ ইন্টু এক্স এটা কাজ করতেছে হলো এর মাঝে কোনো একটা জায়গায়, ঠিক আছে? সেটা কাজ করবে কোথায়, সেটা কাজ করবে এই পুরা ডিসটেন্সটা হচ্ছে এক্স, তাহলে এটা ঠিক এক্স বাই টু ডিসটেন্সে ডাব্লিউ ইন্টু এক্স ভার্টিক্যাল ফোর্সটা কাজ করবে এক্স বাই টু তে, সেজন্য এটাকে দেখানো হচ্ছে এক্স বাই টু তে এটা কাজ করতেছে। সুতরাং এই ওয়েটের জন্য যে মুভমেন্ট সেটা হচ্ছে পি এর অ্যাবাউটে টি দিচ্ছিল ক্লকওয়াইজ ডিরেকশনে মোমেন্টাম, আর ডাব্লিউ ইন্টু এক্স দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মোমেন্টাম, তার মানে ডাব্লিউ ইন্টু এক্স, ডাব্লিউ এক্স ইন্টু এক্স বাই টু, এখান থেকে এইটুকু ডিসটেন্স এক্স বাই টু, তার মানে ডাব্লিউ এক্স ইন্টু এক্স বাই টু, এটা হচ্ছে পি এর অ্যাবাউটে ডাব্লিউ এক্স এর মোমেন্টাম, ডাব্লিউ এক্স ইন্টু এক্স বাই টু এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর টি ইন্টু ওয়াই হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্টাম দিচ্ছে, তাহলে টি ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এই দুটো মোমেন্টাম একটা একটা ইকুয়াল, কারণ আর কোনো ফোর্স এখানে নাই, তো একটা একটাকে ব্যালেন্স আউট করতে হবে মোমেন্টাম গুলা একটা একটাকে মোমেন্টার, তাহলে সেখান থেকে আমরা পাই y ইজ ইকুয়াল টু হচ্ছে w x স্কয়ার বাই 2t, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ডিপ বা স্যাগ যেটা, সেটা রিপ্রেজেন্টেড হচ্ছে যখন y এর ভ্যালুটা হয়ে যায়, y এর ভ্যালু ইজ ইকুয়াল টু হবে যখন s, এবং x এর ভ্যালু যখন হবে l বাই 2, সেটা হবে হলো যখন সাপোর্ট এ তে আমরা চিন্তা করতেছি, সাপোর্ট এ এর অ্যাবাউটে। তো সাপোর্ট এ এর অ্যাবাউটে যদি চিন্তা করি, x ইজ ইকুয়াল টু l বাই 2 আর y ইজ ইকুয়াল টু হচ্ছে s, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y ইজ ইকুয়াল টু s যদি বসায় দেই w বাই 2t ইনটু x ইজ ইকুয়াল টু হচ্ছে l বাই 2 ইনটু l বাই 2 হোল স্কয়ার, তাহলে sag s ইজ ইকুয়াল টু হচ্ছে w l স্কয়ার বাই 8t, এটাই হচ্ছে ফর্মুলাটা। বোঝা গেছে কিনা দেখো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এইটা ছিল যখন সাপোর্ট গুলো ইকুয়াল লেভেলে ছিল, না হয় আনইকুয়াল লেভেলেও থাকতে পারে, যেমন একটা মনে করো এ পয়েন্টে আছে আর একটা বি পয়েন্টে আছে, এ এবং বি এটা হরিজন্টাল মানে ভার্টিক্যালি একই হাইটে নাই, দুইটা দুই হাইটে আছে। তো মনে করো যে কন্ডাক্টরটা এ আর বি থেকে সাসপেন্ডেড হয়েছে এবং লোয়েস্ট পয়েন্ট কন্ডাক্টরের হচ্ছে ও, স্প্যানের লেন্থ হচ্ছে এ টু বি পর্যন্ত লেন্থ যেটা সেটা হচ্ছে এল, আর ও থেকে এর ডিসটেন্স হচ্ছে x1, আর ও থেকে বি এর ডিসটেন্স হচ্ছে x2, টি হচ্ছে টেনশন অফ দা কন্ডাক্টর, ঠিক আছে? এ থেকে ও এর ডিসটেন্স হচ্ছে স্যাগ হচ্ছে s1, আর বি থেকে ও এর ডিসটেন্স ও এর স্যাগ হচ্ছে s2, s2 মাইনাস s1 হচ্ছে এ আর বি এর মধ্যে ভার্টিক্যাল যে হাইট সেটা, দ্যাট ইজ h ইজ ইকুয়াল টু হচ্ছে s2 মাইনাস s1। তো আমরা আগের এটা থেকে আমরা জানি যে s ইজ ইকুয়াল টু হচ্ছে w l স্কয়ার বাই 8t, তো sag s1 যেটা আমরা লিখতে পারি, sag s1 মানে হচ্ছে এটা, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে w x1 স্কয়ার বাই, আচ্ছা খেয়াল করে দেখো, sag y ইজ ইকুয়াল টু কি w x স্কয়ার বাই 2t, এটা ছিল ফর্মুলাটা, সেই জায়গায় x এর ভ্যালু l বাই 2 বসাইলে w l স্কয়ার বাই 8t আসে। তো এখন আমাদের x sag s1 হবে হলো w ইনটু x1 স্কয়ার ডিভাইড বাই x1, 2t। রাইট, w ইনটু x1 স্কয়ার বাই 2t, মানে এইটা এই ফর্মুলা লাগে w x1 স্কয়ার বাই 2t, এটা হবে sag, ঠিক আছে? w x1 স্কয়ার বাই 2t, আর sag s2 হবে w x2 স্কয়ার বাই 2t, ঠিক আছে? এবং x1 প্লাস x2 ইকুয়াল টু l, এটাই বলছে এখানে, যে এখানে স্টার্ট দিয়ে এটা বলে দিচ্ছে y ইকুয়াল টু w x স্কয়ার বাই 2t, সাপোর্ট এ তে x ইকুয়াল টু x1, y ইকুয়াল টু s1, s1 ইকুয়াল টু w x1 স্কয়ার বাই 2t, এইভাবে করছে, ঠিক আছে?
তাহলে আর s2 minus s1 is equal to হচ্ছে w by 2t into x2 square minus x1 square is equal to w by 2t into x2 plus x1 into x2 minus x1। এখন x2 plus x1 is equal to হচ্ছে x1 plus x2 is equal to হচ্ছে l, তাহলে s2 minus s1 is equal to আমরা লিখতে পারি w by 2t into l into x2 minus x1। আবার s2 minus s1 is equal to আমরা বলছিলাম s2 minus s1 is equal to হচ্ছে H। h। তো এই h এর ভ্যালুটা যদি বসায় দেই তাহলে h is equal to হচ্ছে wl by 2t into x2 minus x1, তাহলে x2 minus x1 is equal to হচ্ছে 2th by wl। সো ইকুয়েশন 1 আর 2 কে যদি সলভ করি x1 plus x2 is equal to হচ্ছে l আর x2 minus x1 is equal to হচ্ছে 2th by wl। সলভ করলে x1 is equal to দাঁড়াচ্ছে হলো l by 2 into th by wl আর x2 is equal to l by 2 plus th by wl। সো x1 x2 যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা s1 এর ভ্যালুটা পেয়ে যাব এখান থেকে, s2 ভ্যালুটা পাবো এই ইকুয়েশন থেকে x1 x2 বের করে ফেলতে পারলে। ঠিক আছে, s1 s2 বের করে ফেলতে পারবো, সরি s1 s2 তো বের করলাম, হ্যাঁ। তাহলে x1 x2 বের করলে আমরা s1 আর s2 ভ্যালুটা সহজেই বের করে ফেলতে পারবো। ক্লিয়ার কিনা দেখো পর্যন্ত? জি স্যার, ক্লিয়ার। লাস্ট টপিক, এটা মনে হয় আজকের জন্য, সেটা ইফেক্ট অফ উইন্ড এন্ড আইস লোডিং। আমাদের দেশে যদিও আইস পড়ে না, কিন্তু কারো হয়তো এমন হতে পারে যে দেশের বাইরে এমন কোন দেশে কাজ করতে হলো যেখানে বরফ পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আইসটাকে কনসিডার করতে হবে। আর আইস যদি নাও কনসিডার করো, উইন্ডটা তো অবশ্যই সব জায়গাতেই আছে, সেটা কাজে আসতে পারে। ঠিক আছে, সো এই পর্যন্ত আমরা যেই ফর্মুলাগুলো দেখলাম সেটা ছিল যদি বাতাস স্থির থাকে, বাতাসের যদি কোনো উইন্ড ব্লো যদি না করে তাহলে সেই ক্ষেত্রে টেনশনটা হয় এরকম। এবং নর্মাল টেম্পারেচারে যখন কন্ডাক্টরটা হচ্ছে শুধুমাত্র তার ওয়েট দিয়ে ওয়েটটা তার নিচের দিকে ভার্টিক্যালি কাজ করে। কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিসে যেটা হতে পারে কন্ডাক্টরের চারপাশ ঘিরে আইস থাকতে পারে, যেমন এখানে দেখানো হয়েছে যে মাঝের আনশেডেড পোর্শনটা হচ্ছে কন্ডাক্টরের ডায়ামিটার ডি, এর চারপাশে বরফ জমে আছে যার থিকনেস হচ্ছে টি, বরফের থিকনেস হচ্ছে টি। এটা একটা। আরেকটা দেখাচ্ছে যে উইন্ড ব্লো করার ফলে এই ওয়েটটা, যে টোটাল ওয়েটটা, দ্যাট ইজ কন্ডাক্টরের ওয়েট ডাব্লিউ প্লাস আইসের ওয়েট ডাব্লিউ আই, এটা ভার্টিক্যালি কাজ করার কথা ছিল, কিন্তু এটা স্ল্যান্টেড হয়ে গেছে, স্ল্যান্টেড হয়ে যে ডাব্লিউ টি কাজ করতেছে, মানে ডাব্লিউ প্লাস ডাব্লিউ-আই-টা কাজ করতেছে ভার্টিক্যালি, আর উইন্ডের জন্য যে ফোর্স সেটা কাজ করতেছে ডাব্লিউ, সেটা কাজ করতেছে হরিজন্টালি। এই দুইটা ফোর্স মিলে ইকুইভ্যালেন্ট ফোর্স হচ্ছে ডাব্লিউ-টি, যেটা হচ্ছে ওয়েট অফ কন্ডাক্টর প্লাস ওয়েট অফ আইস প্লাস উইন্ডের ইফেক্ট। এগুলাকে কনসিডার করলে তারটা কিছুটা স্ল্যান্টেড, মানে ভার্টিক্যাল হাইট না, স্ল্যান্টেড কন্ডিশনে চলে আসবে, সেটাকেই দেখানো হয়েছে এখানে। ঠিক আছে, সো ওয়েট অফ আইস এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, ওয়েট অফ কন্ডাক্টরের সেম ডিরেকশনে, আর উইন্ডের জন্য যে ফোর্স সেটা হরিজন্টালি কাজ করে, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল টু দ্য প্রজেক্টেড সারফেস অফ দ্য কন্ডাক্টর। এই কন্ডাক্টরের যদি প্রজেক্টেড সারফেস চিন্তা করি আমরা, প্রজেক্টেড সারফেসটা হচ্ছে কি রকম, এই উপরের টপ পয়েন্টটার থেকে নিচের বটম পয়েন্ট মোস্ট পয়েন্ট পর্যন্ত এটাকে আমরা একটা ক্রস সেকশন হিসেবে চিন্তা করতে পারি। ঠিক আছে, তো এইটুকুর ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে ডি প্লাস টু টি, তাই না? পুরাটা ডায়ামিটার ডি প্লাস টু টি। আর এই কন্ডাক্টরটার যদি 1 মিটার লেন্থ ধরি তাহলে প্রজেক্টেড সারফেস এরিয়াটা হবে ডি প্লাস টু টি ব্র্যাকেটে ইনটু 1 মিটার স্কয়ার। এটা হবে স্যার মাঝের অংশটা projected ফাঁপা, surface তাই area। না? সুতরাং টোটাল ফোর্স কন্ডাক্টরে যেটা কাজ করবে সেটা হচ্ছে ভেক্টর সাম অফ হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ফোর্স। হরিজন্টাল ফোর্স হচ্ছে উইন্ডের ফোর্সটা, আর ভার্টিক্যাল ফোর্সটা হচ্ছে ওয়েট অফ কন্ডাক্টর প্লাস আইস। সো টোটাল অফ ওয়েট অফ কন্ডাক্টর পার ইউনিট লেন্থে হচ্ছে স্কয়ার রুট অফ ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই স্কয়ার
প্লাস ডাব্লিউ ডাব্লিউ স্কোয়ারের স্কোয়ার রুট, ঠিক আছে, যেখানে ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ কন্ডাক্টর পার ইউনিট লেন্থ which is equal to conductor material density into volume per unit length, ঠিক আছে। wi is equal to হচ্ছে weight of ice per unit length is equal to হচ্ছে density of ice into volume of ice per unit length is equal to density of ice into pi by 4 into পুরা ডায়ামিটারটা হচ্ছে d plus 2t whole square minus ভিতরের ডায়ামিটার হচ্ছে d square into length হচ্ছে 1, the density of ice is equal to হচ্ছে pi d square কাটাকাটি যাচ্ছে 4 dt প্লাস টি স্কোয়ার, ঠিক আছে। 4 dt ডি স্কোয়ার কাটা যাচ্ছে 4 dt প্লাস 4 টি স্কোয়ার, তাহলে 4 যদি কমন নিয়ে নেই আর টি যদি কমন নিয়ে নেই তাহলে 4 4 কাটাকাটি যাচ্ছে, তাহলে পাই টি ইনটু ডি প্লাস টি, ঠিক আছে। এটা হচ্ছে ডেনসিটি অফ আইস ইনটু পাই ইনটু টি ইনটু ডি প্লাস টি, এটা হচ্ছে ভলিউম অফ আইস পার ইউনিট লেন্থে, তাকে ডেনসিটি অফ আইস দিয়ে দিয়ে ম্যাসটাকে বের করে নেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে দেখানো হয়েছে ডেরিভেশনটা, ঠিক আছে। আর ডাব্লিউ হচ্ছে উইন্ড ফোর্স পার ইউনিট লেন্থ, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে উইন্ড প্রেসার পার ইউনিট এরিয়া ইনটু প্রজেক্টেড এরিয়া অফ পার ইউনিট লেন্থ, ইকুয়াল হচ্ছে উইন্ড প্রেসার ইনটু, যেটা বললাম এইটুকু ডায়ামিটার হচ্ছে ডি আর এইটুকু হচ্ছে টি, এইটুকু হচ্ছে টি, তাহলে ডি প্লাস 2t আর পার ইউনিট লেন্থের মানে হলো লেন্থ হচ্ছে 1 মিটার ধরে নিব ইনটু 1, এটা হচ্ছে উইন্ড প্রেসার এরিয়া। তাহলে ডাব্লিউ ডাব্লিউ বাইর হলো, ডাব্লিউ আই বাইর হলো, আর ডাব্লিউ তো হচ্ছে সরাসরি কন্ডাক্টর ম্যাটেরিয়াল ডেনসিটি ইনটু ভলিউম পার ইউনিট লেন্থে, তো এটা হবে হলো ডাব্লিউটা হবে কি পাই বাই 4 ইনটু ডি স্কোয়ার, এটা হচ্ছে ভলিউম, তাই না, পাই বাই 4 ইনটু ডি স্কোয়ার ইনটু এটা হলো ক্রস সেকশনাল পাই বাই 4 ইনটু ডি স্কোয়ার ইনটু 1, এটা হবে, ঠিক আছে। ঠিক আছে, এটা হবে হলো ওয়েট অফ কন্ডাক্টর পার ইউনিট লেন্থে আর কি, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা দেখতে পাই যে কন্ডাক্টরের যখন উইন্ড এবং আইস লোডিং দুইটাই থাকে তখন এই জিনিসটা কনসিডার করতে হবে যে ট্যান থিটা মানে হচ্ছে এইটা ভার্টিক্যালের সাথে ডাব্লিউটি টা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে সেটাকে বলতেছি আমরা থিটা। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, মানে পারপেন্ডিকুলার বাই বেজ, দ্যাট ইজ পারপেন্ডিকুলার হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই, ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই, এটা হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই। সো স্যাগ ইন দ্য কন্ডাক্টর, এটা ইজ গিভেন বাই, এখানে একটু ভুল আছে, এটা কারেকশন করে নিও, এটা আমি কারেকশন করে দিচ্ছি। স্যাগের ডেফিনিশন কি ছিল? স্যাগের ডেফিনিশন ছিল স্যাগ ইজ ইকুয়াল টু ছিল সাপোর্ট পয়েন্ট ডাব্লিউ থেকে এল স্কয়ার বাই 80, ডাব্লিউ এল স্কয়ার বাই 80, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে ফাইন, ওকে। সো স্যাগ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এল স্কয়ার বাই 80, তাহলে এইখানে আমরা স্যাগের ইকুয়েশনে অবশ্য স্যাগ ইজ ইকুয়াল টু ডাব্লিউ জায়গায় ডাব্লিউ টি হয়ে যাবে, টোটাল ফোর্স যেটা সেটা হবে ডাব্লিউ টি টা, দ্যাট ইজ ভেক্টর ফোর্স যেটা সেটা। সো স্যাগ ইজ ইকুয়াল টু ডাব্লিউ টি এল স্কয়ার বাই 80 এটা হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ল্যান্টেড স্যাগ, এখানে এস টা রিপ্রেজেন্ট করে স্ল্যান্ট স্যাগ, ঠিক আছে, যেটা হলো ভার্টিক্যালের সাথে থিটা ডিগ্রিতে প্রজেক্টেড হয়ে আছে। যদি কোনো কিছু প্রবলেম না বলা থাকে তাহলে স্ল্যান্ট স্যাগটাই ক্যালকুলেট করতে হবে, আর যদি কিছু বলা থাকে তাহলে ভার্টিক্যাল স্যাগের কথা বলা থাকলে ভার্টিক্যাল স্যাগ বের করতে হবে। ভার্টিক্যাল স্যাগ হবে এইটা যদি হয় এস, আর ভার্টিক্যাল স্যাগটা হবে তাহলে এস কস থিটা, মানে এস টা হচ্ছে এখানে যেখানে ডাব্লিউ টি এল স্কয়ার বাই 80 তার সাথে কস থিটাকে গুণ দিলে ভার্টিক্যাল স্যাগটা আমরা পাবো, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থামবো, নেক্সট দিন এখানকার প্রবলেম করে তারপরে ইয়ে করবো আর কি, ইনশাআল্লাহ পরের টপিকে চলে যাবো ইনশাআল্লাহ। কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত?
স্ল্যান্টেড স্যাগের ব্যাপারটা বুঝলাম না। স্ল্যান্ট স্যাগের ব্যাপারটা হচ্ছে যেটা ধরো কই আমার। এইদিকে হচ্ছে স্ল্যান্টেড স্যাগটা, আর ভার্টিক্যাল স্যাগটা হচ্ছে ডাব্লিউ প্লাস ডাব্লিউ আই এর দিকে, আর স্ল্যান্টেড স্যাগটা হচ্ছে ডাব্লিউ টি এর দিকে, একটু বেঁকে ভার্টিক্যালি নাই স্যাগটা, স্যাগটা একটু কিন্তু স্যাগ তো স্যার আমরা ভার্টিক্যালি বের করতাম না inclined। সবসময়। হ্যাঁ ভার্টিক্যালি বাই করতেছি, তারপরে সেজন্যই তো বাই করতেছি, সেজন্য ভার্টিক্যাল ও স্যাগটা বাই করতেছি কিভাবে, এস কস থিটা দিয়ে বাই করতেছি। এসটাকে বাই করতেছি হলো স্ল্যান্টেড স্যাগ, আচ্ছা which is স্ল্যান্টেড স্যাগ হচ্ছে WT L স্কয়ার বাই 8T, এটা হচ্ছে স্ল্যান্টেড স্যাগ। তাকে cos থিটা দিয়ে তাহলে স্ল্যান্টেড স্যাগটা হলো এই ডিরেকশনে, তাকে cos থিটা দিয়ে গুণ দিয়ে দিলে ভার্টিক্যাল স্যাগটা পেয়ে যাচ্ছি। তাহলে স্যার যদি ম্যাথে শুধু স্ল্যাগ বলে তাহলে আমরা কোনটা বের করব? শুধু স্ল্যাগ বললে স্ল্যান্ট স্যাগই মিন করে, আচ্ছা আর ওকে স্যার, এটাই বলে দিচ্ছে এখানে, ঠিক আছে। ওকে স্যার, এই যে যদি অন্য কিছু স্পেসিফিক মেনশন না বল করা থাকে তাহলে স্ল্যান্ট স্যাগটা সাধারণত ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। ওকে স্যার, ক্লিয়ার। ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে আমরা এই পর্যন্তই থামবো, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার একটু লেট